কিছু কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে যায়, বুকটা ধরফড়ি ওঠে প্রচণ্ড রকমের গু। এই যে মেঘের মনটা আজ ভালো না খারাপ সে বুঝতে পারছে। আদ্র আজ থেকে মেঘকে পড়াতে আসবে, এটা শুনে যেমন তার ভালো লাগছে তেমনি খারাপও লাগছে, কারণ মানুষটা অন্য কারো জন্য বরাদ্দ কথাটা ভাবলেই হাহাকার করে উঠে। প্রচণ্ড রকমের খারাপ লাগা বয়ে যায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, মানুষটা তার হয়ে থাকলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? ফের যখন বাস্তবতায় ফিরে আসে তখন মনে হয় না উনি কখনোই আমার হতে পারে না। মানুষটা যে তার কখনোই ছিল না। মেঘের সমানে অনেকগুলো বই রাখা, কিন্তু বইয়ের দিকে তার কোনো মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক যেন দ্বিধায় পড়েছে। এই যে তার সামনে জলজ্যান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে সেদিকে তার খেয়াল নেই। আদ্র মেঘকে কয়েকবার ডাকল কিন্তু কোনো ওর পেল না। আদ্র খ্যাক খ্যাক করে কিছুটা কেসে উঠল। মেঘ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আপনার কি তাকিয়ে থাকা শেষ হয়েছে মেঘ? মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে আদ্র ভাই, আপনি কখন এসেছেন আমি ঠিক খেয়াল করিনি। আমি অনেকক্ষণ আগেই এসেছি, আর আপনি তো মনে হয় না দুনিয়ার কোনো খেয়ালে ছিলেন। কি এত ভাবছেন আপনি? মেঘ কিছুটা কষ্ট পেল, কারণ আদ্র তাকে আপনি করে বলে, সে আদ্র থেকে ছোট হওয়া সত্ত্বেও তাকে আপনি করে বলে। আদ্র বেশ কিছুক্ষণ মেঘকে পড়া নিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তো আদ্রকে দেখতে ব্যস্ত। এই যে সে তার মনকে বুঝাচ্ছে ওই দিকে তাকানো যাবল না, কিন্তু বেহায়া মনটা যেন কোনো বারণ শুনে না। আদ্র এবার মেঘকে ধমক দিয়ে বল, আপনি কি আমার কথা শুনছেন মেঘ? মেঘ কিছু বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আসলে আমি বুঝতে পেরেছি আদ্র ভাই। তারপর 2 ঘন্টা কেটে গেল। আদ্র মেঘকে পড়া বুঝিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে পড়ার ফলে মেঘের মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছিল। মেঘ ওয়াশরুম ঢুকে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিল। তার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে। এ অদ্ভুত মায়ে জড়িয়ে আছে তাকে। আচ্ছা, নিজেকে নিজের চেনা দেয়। পথে পথে ঘুরে একা। হতাশা হতাশা মেরুদণ্ডের বক্রতা। কি খুঁজি? কারে খুঁজি? হেরে যাই, হারিয়ে যাই, ভুলে যাই। নিজেকে নিজের চেনা দেয়। তপ্ত শ্বাস ফেলল মেঘ। নিজেকে নিজের সাথে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আমিটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত তার শরীর। এদিকে আদ্র একটা লোককে ফোন করল। কয়েকবার রিং হতে লোকটা ফোনটা রিসিভ করে বলল, স্যার, কাজটা শেষ হতে আরও কিছু সময় লাগবে। আদ্র মুখটা রাগে গজগজ করছে। আর কত সময় লাগবে? ফোনটা কেটে দিয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলল, সাথে সাথে ঝনঝন শব্দে হয়ে ভেঙে গেল। তার মনটা বিষণ্ণ। চারপাশে হাহাকার। প্রিয়তমাকে কাছে পেয়েও কষ্ট দিতে হচ্ছে তাকে। নিজ হাতে প্রিয়তমাকে কষ্ট দেওয়ার চেয়ে মৃত্যু শ্রেয় মনে হচ্ছে তার কাছে। আমাকে কেন ভালোবাসলেন না মিস্টার আরিয়ান আফনান? জানালার গ্রিলে গালটা চেপে বাহির পানে তাকিয়ে রইল হীর। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। দিনের শেষ আলোটুকু পশ্চিমের আকাশ থেকে মন্তুর লয়ে মিলিয়ে যাচ্ছে। শেষ বেলার আলোর চিকন রশ্মি হীরের চোখে এসে পড়ছে। হীরের সব অনুভূতি যেন মিলিয়ে যাচ্ছে। এ কি আসলে কোনো অনুভূতি? যে অনুভূতির কোনো নাম নেই। অন্তরের উষ্ণতায় পুড়ছে সে। একান টানা সারা দিন কান্না করায় কণ্ঠ ভেঙে গেছে হীরের। হাতের ব্যথায় আর টানা কান্না করায় ঠান্ডা লেগে জ্বর ও এসে গেছে। 3 দিন অবধি এ জ্বর ছিল। ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়েছে মেঘ। হঠাৎ করেই ফোন বেজে উঠল। ঈশা কল করেছে। রিসিভ করেই বলল, হ্যাঁ গেসা বল। কেমন আছিস তুই? ভালো। হীরের বান্ধবী তরি কল করেছে। তরির সাথে কথাগুলো বলার সময় হীরের স্বর কেঁপে উঠল। কত কষ্টে নিজের আবেগ লুকিয়ে আছে তা নিজে ও জানে না। হীর ফোন রেখে দিল। চোখে পানি চিকচিক করছে। সন্ধ্যা বেলায় মেঘ পড়ার টেবিলে বসে আছে। চোখ বন্ধ করে বসেছিল। আদ্র এসে দাঁড়িয়ে রইল। মেঘকে ডাকল। কখন এলেন? কিছু ম্যাথ লিখে দিয়েছি, সলভ কর। মেঘ মাথা ঝাঁকালো ঠিকই, তবে চোখ সরাল না। ব্ল্যাক ট্রাউজারের সাথে ছাই রঙা টি শার্টটা এত ভালো যায় জানা ছিল না। আদ্র পেছন ঘুরে তাকাল। আদ্রকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিব্রত হল। তবে তেমন কিছু না বলে বই দুটো টেবিলে রাখল। মেঘের সেদিকে খেয়াল নেই। দেখা শেষ হলে পড়তে বসুন। মেঘ চমকে তাকাল। আদ্র এর কথায় খানিকটা লজ্জা পেল। আদ্রর দিকে বারবার তাকানোর চেষ্টা চালাল। স্কেল দিয়ে টেবিলে বাড়ি দিতেই মেঘ চমকে উঠল। আদ্র মুখে কাঠিন্য এনে বলল,
আমি কি চলে যাব? সরি। আদ্র উত্তর দিল না। মেঘের বারবার মনোযোগে ব্যাঘাত ঘটছে। হঠাৎ করে আদ্র ফোন আসলো। ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে গেল। লেকের ধারে বসে আছে ফারহা। মেয়েটার সুশ্রী মুখে বিন্দু বিন্দু চিন্তার ছাপ। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ততার জীবন পেরিয়ে আকাশের বুকে নিজেকে লুকিয়ে নিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দ কেমন নিস্তব্ধতার সুর তুলেছে। বারবার ঘড়ি দেখছে সে। উপায় না পেয়ে ফোনে নাম্বার ডায়াল করে কল লাগালো। আর কত? এদিকে পুরো লেক ফাঁকা হয়ে গেছে। কেউ তুলে নিয়ে গেলে আমাকে আর পাবি বল? রাগ করিস না, একটু ওয়েট কর। এসেই পড়েছি। আচ্ছা আয়। ফারহা কল কেটে মৃদু হাসল। ফোনের লক স্ক্রিনের তার আর আদ্রহাস্য উজ্জ্বল ছবি। মিনিট 10 পর আদ্র চলে আসলো। ভয় পাওয়ার ভান করে বলল, মাফ কর আমায়। আদ্র এক গুচ্ছ লাল গোলাপ এগিয়ে দিল ফারহাকে। ফারহার চোখে পানি চিক চিক করছে। ফারহা গোলাপগুলো হাতে নিয়ে বলল, তোর মনে আছে আমার লাল গোলাপ পছন্দ? আদ্র ভাব নিয়ে বলল, এটা মনে না থাকার কি হলো? ফারহা আদ্রকে জড়িয়ে ধরল। আদ্র ফারহার কপালে হাত বুলিয়ে দিল। কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। হীর নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে। পড়াশোনা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে হীর। মাথা ব্যথা করছিল হীরের, তাই নিজে এসেছে কফি বানানোর জন্য। কিচেন রুম থেকে কফি নিয়ে সিঁড়ি উঠতে কলিং বেল বেজে উঠল। হীর তাকিয়ে দেখল কেউ নেই, তাই ও নিজেই দরজা খুলল। সামনে থাকা ব্যক্তিকে দেখে কিছুক্ষণের জন্য থমকে গেল হীর। মানুষটাকে তো ভুলতে চাইছে সে। কেন বারবার সামনে এসে তার মনোবলটা ভেঙে দিচ্ছে সে? নিজের মনকে বুঝালো হীর মানুষটা তার নয়। আরিয়ান এতক্ষণ হীরের দিকে তাকিয়েছিল। ভিতরে আসতে বলবে না? ওহ আসুন ভাইয়া। কেমন আছো? তাচ্ছিল্য হাসল হীর। ভালো। আরিয়ান জিজ্ঞেস করল, আমাকে তো জিজ্ঞেস করলে না কেমন আছি? হীর কোনো ওর দিল না। আরিয়ান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল হীরের দিকে। হীরের অবাধ্য ছোট ছোট চুলগুলো বারবার সামনে আসছে। হীর সেগুলো পিছনে গুজে দিচ্ছে। ফর্সা গালে ঠোঁটের নিচে কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে আরিয়ানকে। হীর তপ্ত শ্বাস ফেলে বলল, আপনি বসুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। হীর পা বাড়াতেই আরিয়ান বলে উঠল, আমি আদ্রর সাথে দেখা করতে আসিনি হীর। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। হীর চোখ বন্ধ করে নিজের আবেগ অনুভূতিকে চেপে রেখে চোখে মুখে রাগী ভাব নিয়ে বলল, আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না মিস্টার আরিয়ান আফনান। যা কথা ছিল তা আপনি 3 বছর আগেই বুঝিয়ে দিয়েছিলেন। আরিয়ান কিছু বলার আগেই আদ্র কণ্ঠস্বর ভেসে আসল, কিরে বিয়ের দাওয়াত দিতে এসেছিস নাকি? কথাটা বলে সিঁড়ি দিয়ে নেমে আসলো আদ্র। হীর চমকে তাকালো আরিয়ানের দিকে। বুকের ভিতরটা মুচড় দিয়ে উঠল। চোখে পানি চিকচিল করছে, যেন লুকিয়ে রাখা কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে। আরিয়ান তাকল হীরের দিকে। মেয়েটির চোখে পানি দেখে বুকের ভিতরটা ছ্যাত করে উঠল। ও তো চায়নি মেয়েটাকে কষ্ট দিতে। ও কি না চাইতে বেশি কষ্ট দিয়ে ফেলল মেয়েটিকে? আদ্র বলল, কিরে বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে করতে নিজের হাল করেছিস? এতক্ষণে হীর ভালো করে তাকালো আরিয়ানের পানে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সুঠাম দেহের অধিকারী পুরুষটা কিছুটা শুকিয়ে গেছে। চুলগুলো ঠিক নেই, আওলা জাওলা। মুখটা কেমন মলিন। ঠোঁটের কোণে লেগে থাকা সেই হাসিটাও নেই। কই শপিং মলে যেদিন পুরুটাকে দেখেছিল সেদিন তো ঠিকই ছিল। একদিনে ছেলেটার এমন অবস্থা কেন? আদ্র মুচকি হেসে বলল, আমার কি আর সেই কপাল আছে? কেন? আদ্র আরিয়ানের কানে ফিসফিসিয়ে বলল, আমার যাকে বিয়ে করব সে এখনে বাচ্চা, সে আগে বড় হোক। মেঘ বাইরে গিয়েছিল কিছু চকলেট কিনতে। ড্রয়িং রুমে আরিয়ানকে দেখে বলল, আরে আরিয়ান ভাইয়া কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো মেঘ? এই তো ভাইয়া ভালো। আপনার সাথে প্রায় 3 বছর পর দেখা হলো। ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছেন বুঝি? হুম। মাঝে মধ্যে তো আসতে পারেন ভাইয়া আপনার এই ছোট বোনটার সাথে দেখা করতে। শুধু বন্ধুকে দেখতে আসলেন? বুঝেছি, আমার কোনো ভালো নেই। আপনি এমনি এমনি বলেন আমি আপনার বোন। আরিয়ান মুচকি হেসে বলল, আদ্রর সাথে দেখা করেছি আগে। আমি কিছু দিন হলো বাড়িতে এসেছি। একটু ব্যস্ত ছিলাম। তাই তো আজকে সময় করে তোমাদের সাথে দেখা করতে আসলাম। আর আমার এই ছোট বোনটাকে কি ভুলে যেতে পারি? আরিয়ান এক বক্স চকলেট এগিয়ে দিল।
মেঘ চকলের বক্স দেখে এতদিনের জমানো সব অভিমান উবে গেল। আপনার এটা আনতে ভুল হয় না ভাইয়া? ধন্যবাদ। আরিয়ান যখনই আসত মেঘের জন্য চকলেট নিয়ে আসত। আজ ও তার ব্যতিক্রম নয়। চারদিকে আলো ঝলমল করছে গি। মেহমানদের আনাগোনা বাড়ছে। অনু ওর ফ্রেন্ডদের সাথে পার্লারে গেছে। বাচ্চারা হইচই আনন্দে মেতে উঠছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিজ নিজ বাড়িতেই হবে। মেঘ তুমি তৈরি হবে কখন? মেঘ পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক। পরনে নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। অসম্ভব সুন্দর লাগছে। ও নিবিড় এত লেট কেন হলো? লেট হয়নি ম্যাম, আর তুমি এখনো তৈরি হওনি। যাও তাড়াতাড়ি তৈরি হও। এই তো তৈরি হওয়ার জন্য যাচ্ছিলাম। অনুকে স্টেজে এনে বসানো হয়েছে। একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে। অনু তার কাজিনকে মেঘের কথা জিজ্ঞেস করেছিল কয়েকবার। বলেছে মেঘ তৈরি হচ্ছে। দূরে নিবিড় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে এসে নিবিড়ের পাশে দাঁড়াল। নিবিড় এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এই যে মিস্টার নাম কি? আমাকে বলছেন গু? যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো আপনাকেই বলছি। ও আমি নিবিড় শাহরিয়া, মেঘের ফ্রেন্ড। ও আমি তানিশা, মেঘের কাজিন। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসলে মেঘের জন্য ওয়েট করছি। ও আসলে একসাথে যাব। মেঘ একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে। হাতে চুড়ি, হালকা লিপস্টিক, চোখে কাজল, সিম্পল মেকআপ, কানে ঝুমকো। সবকিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়াল। হঠাৎ আলো নিভে গেল। মেঘ আলো নিভে যাওয়াতে ভয় পেল। তবে বাইরের কিছুটা আলো আসছে। তার মানে কি ওর রুমের লাইট নষ্ট হয়ে গেল? আচমকা একটা হাত এসে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ আচমকা টান দেওয়াতে ভীত হল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করল। তবে লম্বা দেহের অধিকারী মানুষটার সাথে পেরে উঠল না। মেঘের কানের সামনে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেঘি। আচ্ছা, এভাবে সেজেছ কেন? আমি কে মাতাল করতে? আমি তো এমনিতেই মাতাল। তোমার মাতাল করা ভালোবাসায়। কণ্ঠস্বরটা শুনে মেঘ ভীত হল। কারো আসার শব্দ শুনে লোকটা মেঘকে ছেড়ে দিল। মেঘ যেন হাফ ছেড়ে বাঁচল। মেঘ তুমি কি ভিতরে আছো? কে? আমি নিবিড়। ও নিবিড়। নিবিড় রুমে ঢুকে দেখতে পেল লাইট অফ। তোমার রুমের লাইট অফ কেন? জানি না, হঠাৎ লাইট চলে গেল। আচ্ছা চল, বাইরে সবাই অপেক্ষা করছে হয়তো। রুমের লাইট জ্বলে উঠল। নিবিড় মেঘের দিকে তাকাতেই দেখল যেন কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো চলো? মেঘের কথায় হুঁশ ফিরল নিবিড়ের। হ্যাঁ যাচ্ছি। অনুকে মেঘ আর নিবিড় হলুদ ছোঁয়াল। অনুকে তার বান্ধবীরা মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে। মেঘ আর নিবিড় একসাথে বসে রয়েছে। মেঘ তুমি মেহেদি কখন লাগাবে? নিবিড় আমি মেহেদি লাগাবো না। ভালো লাগছে না। ওহ মেঘ প্লিজ, এভাবে মন খারাপ করে থেকো না। কারো জন্য জীবন থেমে থাকে না। আমার জীবন তো থমকে রয়েছে। নিবিড় তপ্ত শ্বাস ফেলল। নিবিড় উঠে গিয়ে হাতে করে একটা মেহেদি নিয়ে আসলো। মেঘ নিবিড়ের হাতে মেহেদি দেখে জিজ্ঞেস করল, তুমি মেহেদি দিবে? না ম্যাম, আপনাকে দিয়ে দিব। মানুষ বলে যার মেহেদির রং যত লাল হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। তুমি মেহেদি দিতে পারো? ছোটবেলায় আমার বোনকে দিয়ে দিতাম। ও বলে আমি অনেক সুন্দর করে দিতে পারি। মেঘের হাতে নিবিড় মেহেদি পরিয়ে দিচ্ছে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাহে, তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো। পছন্দ হয়েছে গু? ঘু। তানিশা মেঘের পাশে এসে বসল। মেঘের উদ্দেশ্য বলল, মেঘ আজকে আমি তোর রুমে থাকব। আর অনু আপু ওর ফ্রেন্ডদের সাথে থাকবে বলেছে। আচ্ছা। বাহে, তোর হাতের মেহেদি ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিল? ও জানিস তো নিবিড় খুব সুন্দর করে মেহেদি দিতে পারে। ও আমাকে দিয়ে দিল। তো মিস্টার নিবিড় শুধু নিজের ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিলে হবে? কাজিনরা কোথায় যাবে? ও মিস তানিশা আপনি দাঁড়ান, আমি মেহেদি নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। অনু আর পারছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ও ওর বান্ধবীকে বলো তোরা গিয়ে শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি।
অনু ফ্রেশ হয়ে আসতেই লাইট অফ হয়ে গেল। হঠাৎ একজোড়া হাত এসে মুখ রুমাল দিয়ে চেপে ধরল। সাথে সাথে অনু জ্ঞান হারাল। অনেক রাত হয়েছে বিধায় এদিকটায় মানুষ নেই বললে চলে। লোকটি সহজেই অনুকে বের করে আনতে পারল। বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটি অনুকে সেই গাড়িতে উঠিয়ে দিল। নিজে ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছে মেঘু। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে পূর্ব আকাশের বুকে দাদশী চাঁদ অপরূপ সুধা নিয়ে জেগে উঠতে। চাঁদনী রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের অধিকারী। আকাশের বুক থেকে জ্যোৎস্না রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে আর জাগিয়ে তোলে মহাময় রূপমাধুর্য। জ্যোৎস্নার অজস্র ধারায় স্নাত হয় নীরব প্রকৃতি। দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘের। আজই তার শেষ কান্না, আর সে কাঁদবে না। তাকে এগিয়ে যেতে হবে, নিজের জন্য না হলেও তার পরিবারের জন্য। আলো আধারের স্নিগ্ধ মিতালিতে ঝলমল করে ওঠে জ্যোৎস্নাপ্লাবিত রাত। এমন রাতের অস্পষ্ট মায়ালোকে নিমজ্জিত থাকে প্রকৃতি। জ্যোৎস্নার আলো ছায়ে নিত্য প্রকৃতিপ্রেমী। হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। কালো মাস্ক পরা একটা ছেলে জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। চাঁদের মায়াবী আলোয় মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ছেলেটা মেয়েটাকে ভালোভাবে দেখে মনে মনে বলল, তোমার মতোই এক মায়াবতীকে আমার রাজ্যের রানী করার কথা ভেবেছিলাম। এখন মনে হচ্ছে কি জানো? স্মিথ হেসে বলল, তাকে আমার কাছাকাছি পেয়ে গেছি। জ্যোৎস্নার অমিয় সুধা মেঘের শরীরের উপর লুটোপুটি খাচ্ছে, আর মেঘ মুগ্ধ হয়ে আকাশে পানে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পড়ছে অজস্র অশ্রুকণা, সেদিকে তার খেয়াল নেই। সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে প্রকৃতির পানে, জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্যের মাঝে। জ্যোৎস্নার উপচে পড়া স্নিগ্ধতা রোমান্টিক স্মৃতির জগতে নিয়ে যায়। জ্যোৎস্নার এই অপরূপ সৌন্দর্য না দেখলে হয়তো অপূর্ণ রয়ে যাবে জীবনক। আজ সারারাত হয়তো এভাবেই কেটে যাবে। মেঘের চোখ দিয়ে অশ্রুকণা ঝরছে। মেঘের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে পৃথিবী, যাকে পাব না তাকেই কেন ভালোবাসলাম? পাব না জেনেও কেন তার পিছু ছুটলাম? আমার ভাগ্যে কেন তাকে লেখা হলো না? কতগুলো যেন স্তব্ধ হয়ে রয়ে গেছে মেঘের মাঝে। সে নির্বিক, তার কথা যেন আটকে গেছে। তার কাছে বেঁচে থাকা যেন দুষ্কর হয়ে গেছে। যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে সে নিঃসন্দেহে তা বেছে নিত। এই অসহ্য যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। তার কাছে অসহ্য যন্ত্রণা থেকে মৃত্যুও শ্রেয় বলে মনে হচ্ছে। মেঘ আকাশে পানে তাকিয়ে বলে উঠল, পরের জন্মে সহস্র কোটি তারা হব। দূর থেকে দেখব তোমায়, সেখান থেকে বলবো তোমায় ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি শুনতে পাবে কি সেই ধ্বনি? নিজের কথায় নিজেই হাসে মেঘ। জীবনটা তার হেলায় ভাসছে। তার মন মস্তিষ্ক দ্বিধায় পড়েছে। মেঘ তার ডায়েরিটা নিয়ে ফেলে দিল বারান্দা থেকে। কি হবে ডায়েরি রেখে? ডায়েরির পাতায় পাতায় রয়েছে অজস্র স্মৃতি। ডায়েরির পাতায় পাতায় না হয় পড়ে থাকুক তার অব্দক্ত ভালোবাসা। আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে একটা ছেলে, হাতে তার নিকোটিন। নিকোটিনের ধোঁয়ায় তার গোলাপি ঠোঁটগুলো কালো দাগ পড়ে গেছে। ভিতর তার অজস্র আবেগ অনুভূতি লুকিয়ে রেখেছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা। সব অপেক্ষার অবসান ঘটবে কাল। প্রেয়সীর নিজের করে নিবে সে। তার সব দুঃখ কষ্ট মুছে দিবে সে। সকালের আলো পর্দা ভেদ করে মেঘের চোখে মুখে উপচে পড়ছে। রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়েছিল মেঘ, কখন ঘুমিয়ে পড়ছে মনে নেই। বাইরে থেকে চেঁচানোর আওয়াজ ভেসে আসছে। কেউ কাজ চিৎকার করে কি বলছে শোনা যাচ্ছে না ঠিকমতো। মেঘের হুঁশ আসতেই কালকে ডায়েরির কথাটা মনে পড়ে যায়। ওই ডায়েরিটা কেউ আবার পেয়ে যায়নি তো? মেঘ ছুট লাগালো বাইরে আসতে। মানুষের ভিড়। ঠেলেঠুলো ভিতরে যেতেই তার মাকে দেখল চিৎকার করে কাঁদছে। মেঘ ছুটে গেল মায়ের কাছে, জিজ্ঞেস করল কি হয়েছ? মেঘের মা কিছু বলল না। মেঘকে জড়িয়ে দরে কাঁদতে লাগল। মানুষজন কি যেন বলাবলি করছে। অনুর বান্ধবীরা দাঁড়িয়ে ছিল। মেঘ সেখান থেকে একাক মেয়েকে জিজ্ঞেস করল, শ্রেয়া আপু কি হয়েছে বলবে আমাকে? মা কেন কাঁদছে? শ্রেয়া বলল, অনু পালিয়ে গেছে। মেঘের হাতে একাক চিঠি ধরিয়ে দিল। মেঘ চিঠিটা পড়ে বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। মাথায় তার আকাশ ভেঙে পড়েছে। বারবার একটা কথায় মাথায় বাড়ি খাচ্ছে, অনু পালিয়েছে। মেঘের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, এবার কি হবে আমাদের? তোর বাবার মানসম্মান তো থাকবে না আর। তোর ফুপি যদি জানতে পারে খুব কষ্ট পাবে। তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। এত মেহমানের সামনে আমাদের সম্মান নিঃশেষ হয়ে যাবে।
মেঘ কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সবকিছু এলোমেলো লাগছে তার কাছে। অনু কার সাথে পালিয়ে গেল আর কার সাথেই বা গেল?